আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ফিক্সড ডিপোজিট এবং যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, এই দুটোর মধ্যে কি পার্থক্য এবং কোনটা বেশি বেটার একটা ভালো রকম রিটার্ন পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ পুরোপুরি জিনিস দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, এসআইপি কি, ফিক্সড ডিপোজিট সেটা কি হয়, কোন ব্যাংকে কত পার্সেন্ট ফিক্সড ডিপোজিটের রিটার্ন দেয় এবং কোনটাতে রিস্ক বেশি, এসব নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম আসছে হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট যেটা হয় সেটা হচ্ছে আপনি কোনো একটা ব্যাংকে, আপনার যেটাতে অ্যাকাউন্ট আছে, যে কোনো ব্যাংক, এসবিআই, অ্যাক্সিস, যে কোনো ব্যাংক হতে পারে, তো সেখানে আপনি একটা অ্যামাউন্টকে ফিক্সড করে রাখলেন তাদের যে রিটার্ন হিসেবে। এবার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি হয় না, যত আপনার বছর বেশি হবে তো তাদের রিটার্নটা কম হয়। যেমন ধরুন, যদি আগামী 10 বছরের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে আপনার যে রিটার্নটা হবে প্রতি বছর সেটা হবে 6.35 থেকে 7.5 সামথিং এর মধ্যেই থাকে আর কি। তো আপনি এই ফিক্সড ডিপোজিট করার সময় যে রিটার্নে আপনি ফিক্সড করলেন টাকাটাকে, ওখানে জমা রাখলেন, তো 10 বছর পর আপনি সেটার ওপর সেই আপনার যে মূল যে টাকা সেটার ওপরে প্রতি বছর 7% হিসেবে আপনি 10 বছর পর সেই টাকাটাকে তুলতে পারবেন। তো এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। অপরদিকে এসআইপি, আমার আগের ভিডিওগুলোতে এসআইপি সম্পর্কে বলা রয়েছে। আমি এসআইপি এবং লামসামের মধ্যে কি পার্থক্য সেটা সম্পর্কেও বলেছি। তো এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে হচ্ছে আপনি মাসে মাসে কিছু অ্যামাউন্ট কোনো স্টক বা কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করে রাখলেন, তো প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা সেখান থেকে কাটা যাবে। সেই ব্যাংক অ্যাকাউন্ট, যে আমরা ডিমাট অ্যাকাউন্ট যেটা আছে সেখান থেকে কাটা যাবে এবং আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে নিজে অটো ডেবিট হয়ে যাবে। তো এটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার আসছে হচ্ছে যে দুটোর মধ্যে কি ডিফারেন্স এবং কোনটা বেশি বেটার। তো প্রথম যে ডিফারেন্সটা আছে সেটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, যে কত টাকা বিনিয়োগ আমাকে করতে হচ্ছে। যদি আমি দেখি এসআইপি ক্ষেত্রে আপনি মিনিমাম মাসে 100 টাকা করেও ইনভেস্ট করতে পারেন এসআইপির মাধ্যমে। সেটা আপনি কত বছর চালাবেন, 5 বছর, 10 বছর, সেটা আপনার উপর নির্ভর করছে, কিন্তু প্রতি মাসে মিনিমাম আপনি একটা অ্যামাউন্ট, আপনার যে ইনকাম সেখান থেকে 100 টাকা, সেটা হচ্ছে মিনিমাম, সেখান থেকে শুরু। তারপর আপনি উপর দিকে যত ইনভেস্টমেন্ট করতে পারেন করবেন। কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি হয়, ফিক্সড ডিপোজিটটা হচ্ছে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি একবারই ইনভেস্ট করলেন কোনো ব্যাংকেতে, সেখানে ফিক্সড করে রাখলেন এবং তার উপরে আপনি 10 বছর পর সেই রিটার্নটা পাবেন। সুতরাং আপনাকে যদি 7% প্রতি বছর হিসেবে যদি আপনি রিটার্ন ধরেন, তাহলে একটা বড় রকমের অ্যামাউন্ট আপনাকে সেই ব্যাংকে ফেলে রাখতে হচ্ছে। সুতরাং যে মূলধন বা যে বিনিয়োগটা আপনি করছেন সেটার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিনা, এই যে ফিক্সড ডিপোজিট, সেখানে একটা বড় রকমের অ্যামাউন্ট সেখানে লাগছে, যেটা লামসামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। কিন্তু এসআইপি ক্ষেত্রে আপনি মিনিমাম 100 টাকা থেকেও শুরু করতে পারেন যদি এসআইপি করতে চান। রিস্ক অ্যান্ড রিটার্ন, কোনটাতে রিস্ক বেশি এবং কোনটাতে রিটার্নও বেশি। তো এই ক্ষেত্রে বলতে হবে যে যদি আপনি রিস্ক যদি না নিতে চান, যে আপনি একটা সেফ, আমি একদম সেফ থাকবো, লো রিস্ক, কোনো রকম রিস্ক নেই আমার, আমার একদম পার্মানেন্ট যে আমি এই অ্যামাউন্টের বা এই রিটার্নটা আমি পাবো, তো সেক্ষেত্রে এফডি, ফিক্সড ডিপোজিট করতে পারেন। কারণ আপনি যে সময় টাকাটা আপনি ব্যাংকে ফিক্সড করছেন, যে ইন্টারেস্ট রেটে, যে সুদের রেটে, আপনি 10 বছর পর সেই সুদের রেটে বাড়বেও না কমবেও না, ফিক্সড একদম ওই ইন্টারেস্ট বা সেই রিটার্নটা একদম ফিক্সড, 10 বছর পর তুলে নিতে পারবেন। কিন্তু আমি যদি আসি এসআইপি ক্ষেত্রে, এসআইপি ক্ষেত্রে হচ্ছে রিস্ক অনেকটাই বেশি থাকে এবং আপনার যে রিটার্ন সেটাও অনেকটা বেশি থাকে। যেমন যদি পার্থক্য করি, যেমন আপনি যখন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন, আমি বললাম যে 6 পয়েন্ট সামথিং থেকে 7 পয়েন্ট সামথিং পর্যন্ত এখন আপনার যে ফিক্সড ডিপোজিটের উপর যে রিটার্ন বা যে ইন্টারেস্ট, সেটা এর মধ্যেই ঘোরাফেরা করে। আর আমি যদি দেখি এসআইপি ক্ষেত্রে, সেখানে মানে হায়ার রিটার্নের কোনো লিমিট নেই এবং মিনিমাম রিটার্ন আপনি যদি ধরেন তাহলে 12% মিনিমাম রিটার্ন, কিন্তু উপরের দিকে কোম্পানির, সেটা আপনার ডিপেন্ড করছে কোম্পানির ওপরে, আপনি কোন স্টকে ইনভেস্ট করেছেন তার উপরে। তাহলে তার কোনো আপার লিমিট নেই।
এবং লোয়ার লিমিটের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটাও আবার মার্কেটের উপর ডিপেন্ড করছে। মার্কেট যদি কন্ডিশন খারাপ থাকে, মার্কেট যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে আপনার সেই এসআইপির যে টাকাটা সেটাও কমতে থাকবে। সুতরাং রিস্কের ক্ষেত্রে সেফ সাইড, আপনি একটা সেফ একদম চাইছেন যে আমি সেফ থাকবো, আমি একটা ফিক্সড অ্যামাউন্ট আমার দেওয়া আছে, আমি সেটাই রিটার্ন পাবো 10 বছর, তাহলে ফিক্সড ডিপোজিট। আর যদি আপনি মনে করেন না আমি একটু রিস্ক নিতে পারবো, সেই ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে, তাহলে আপনার জন্য এসআইপি বেটার এবং সেখান থেকে রিটার্নও বেশি পাবেন। আচ্ছা, লিকুইডিটি, লিকুইডিটি মানে হচ্ছে আপনি কখন কোন অ্যামাউন্টটাকে তুলতে পারবেন। ধরুন সাপোজ আমার এফডিতে আমি করলাম, এফডিতে আমি ডিপোজিট করলাম, ফিক্সড করে রাখলাম, কিন্তু এমার্জেন্সি আমার কোনো 1 বছর পর বা 2 বছর পর সেই অ্যামাউন্টের টাকাটা আমার প্রয়োজন, সেটা আমার লাগবে, তখন কিন্তু ব্যাংক আপনাকে সেই রিটার্নটা বা ম্যাচুরিটি ডেট আগে পর্যন্ত আপনাকে সেই টাকাটা তুলতে গেলে আপনাকে কোনো একটা পেনাল্টি দিতে হয়, আপনাকে ফাইনও ভরতে হবে তার জন্য। কিন্তু আপনার যদি এসআইপি করা থাকে তাহলে আপনি 1 বছর 3 মাস ফেলে রাখার পর টাকা যে কোনো মুভমেন্টে আপনি সেই টাকাটা তুলে নিতে পারেন। সুতরাং সেখানে কোনো রকম পেনাল্টি চার্জ করা হয় না। যেটা লাগে সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে, সেটারও একটা অ্যামাউন্ট আছে, আমি ভিডিওতে আস্তে আস্তে আসছি। তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে না, আমি যে লিকুইডিটি বা যখন আমি আমার অ্যামাউন্টটা তুলবো সেটার ক্ষেত্রে এসআইপি বেটার। কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি হয় না, সেটা ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত আপনি টাকাটা তুলতে পারবেন না। যদি টাকা তুলেন তাহলে আপনার উপর পেনাল্টি চার্জ করা হবে। এরপর আসা হচ্ছে কত বছর পর্যন্ত রাখতে পারবেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন, তার বেশি অ্যাভেলেবেল হয় না। কিন্তু আপনি যদি এসআইপি করেন, এসআইপি ক্ষেত্রে আপনার যে বছরে যে কোনো বছর আপনি টাকাটা তুলতে পারেন, 10 বছর, 20 বছর, 30 বছর, এর কোনো রকম লিমিট নেই যে এই ইয়ারের মধ্যে টাকাটা আপনাকে তুলতে হবে। ট্যাক্সেশন কিরকম ট্যাক্স লাগে, তো ট্যাক্সের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আপনার এসআইপি যদি দেখেন, এসআইপি ক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা বললাম সেটা আপনার লাগু হয় এসআইপি ক্ষেত্রে। তো সেখানে বলছে কি না, যদি 1 বছর ধরুন আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং সেটা 1 বছর হওয়ার আগে আপনি টাকাটা মার্কেট থেকে তুলে নিচ্ছেন, দরকার আছে আপনার, আপনি সেটা টাকাটা পাবেন আমি তুলে নিই, সেই ক্ষেত্রে আপনার যে ট্যাক্সটা লাগবে 20%, 20% ট্যাক্স লাগছে যদি আপনি 1 বছর আগে যদি আপনি টাকাটা মার্কেট থেকে তুলতে চান। আর যদি লং টার্ম গেনের জন্য হচ্ছে, লং টার্ম মানে হচ্ছে 1 বছর পর, 1 বছর পর যদি আপনি তুলেন তাহলে 1 লাখের ওপর আপনার যে ট্যাক্স লাগবে সেটা হচ্ছে 12.5%। এটা হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স। তাহলে আপনি যদি 1 বছর আগে যদি মার্কেট থেকে টাকাটা তুলতে চান তাহলে আপনার ক্যাপিটাল গেন ট্যাক্সের পরিমাণ হচ্ছে 20%, যদি সেটা 1 লাখ অ্যামাউন্ট হয়, 1 লাখের মধ্যে। এটা একটা বলে রাখি যে 1 লাখ অ্যামাউন্ট হলে তবেই আপনার ক্যাপিটাল গেন ট্যাক্সটা সেখানে কাটা হবে। আর যদি আপনার 1 বছর পরে যদি আপনি মার্কেট থেকে টাকাটা তুলেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 12.5% ট্যাক্স, এটা হচ্ছে ক্যাপিটাল গেন ট্যাক্স। অপর দিকে আমি যদি দেখি এফডি ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স এখানে লাগছে না, কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না। আচ্ছা, এরপর আসছে আমি যেটা বললাম যে এফডি এবং এসআইপি কোনটা বেটার আপনার জন্য, কোনটা বেশি ভালো। তাহলে লো রিস্ক ইনভেস্টর যারা আছেন, লো রিস্ক মানে বেশি আমার রিস্ক তো দরকার নেই, আমার যেন আমার টাকাটা যেন মারা না যায়, যে টাকাটা আমি ইনভেস্ট করছি সেটা যেন মারা না যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিট, আমি আগে বললাম আপনাদেরকে। আর যারা মনে করছেন যে না আমি মডারেট রিস্ক নিতে পারবো, হ্যাঁ নেওয়ার জন্য রাজি আছেন, তাদের ক্ষেত্রে এসআইপি একদম নিঃসন্দেহে ভালো। বেশ, এবার হচ্ছে লিকুইডিটি নিডস, যেটা আমি একটু আগে বললাম যে আমি মার্কেট থেকে আমি টাকা হয়তো হঠাৎ দরকার পড়ে গেল, আমার ম্যাচুরিটি আগে আমি টাকাটা তুলে নিতে চাইছি, তো সেক্ষেত্রে কিসে কিরকম পেনাল্টি লাগে বা কিসে ট্যাক্স লাগে সেটা আপনাদেরকে বলে দিলাম। ইনভেস্টমেন্ট টেনিওর মানে হচ্ছে কত বছর পর্যন্ত আমি কোনো একটা এসআইপি বা কোনো একটা ফিক্সড ডিপোজিটকে আমি কন্টিনিউ করতে পারবো। ফিক্সড ডিপোজিট ম্যাক্সিমাম 7 ডেজ থেকে শুরু করে ম্যাক্সিমাম 10 ইয়ার্স পর্যন্ত আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন।
এবার আপনাদের যদি বলি, যেমন আরবিআই রিপো রেট বা যে এফডি যে চার্জগুলো আছে, এফডির চার্জগুলো আমাদেরকে যদি বলে দিই একটু, যেমন এসবিআই ব্যাংক সেক্টর যদি দেখি, ব্যাংক সেক্টর যেগুলো আছে, এসবিআই এর ক্ষেত্রে যে আপনি ইন্টারেস্টটা পাবেন সেটা হচ্ছে 6.05% থেকে 7.20% পর্যন্ত আপনি এই রেঞ্জের মধ্যে ইন্টারেস্ট রেট পাবেন। এটা হচ্ছে জেনারেল সিটিজেনের জন্য। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা একটু বেশি হচ্ছে, যেমন 6.55% থেকে 7.60% প্রতি বছর আপনি সেখান থেকে রিটার্ন পাবেন আপনার ইনভেস্টমেন্টের ওপর। তাহলে এসবিআই এর ক্ষেত্রে আমরা যে জেনারেল সিটিজেন যারা আছেন তাদের থেকে রিটার্নটা হচ্ছে, যারা সিনিয়র সিটিজেন আছে তাদের ক্ষেত্রে রিটার্নটা একটু বেশি, মানে ইন্টারেস্ট রেটটা একটু বেশি, মানে বেশি পরিমাণে টাকা ফেরত পাবেন। ঠিক সেরকম আইডিবিআই ব্যাংক আছে, আইডিবিআই ব্যাংকের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন এবং জেনারেল সিটিজেনের ক্ষেত্রে একই রকম রেট রেখেছে, যেমন 6.00% থেকে 7.30% প্রতি বছর। ব্যাংক অফ ইন্ডিয়া সেটাও তাই, জেনারেল ক্ষেত্রে এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যে রেটটা সেটা একই রকম রেখেছে, 6.90% থেকে 7.20%। আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রেও একই, 5.75% থেকে 7.30% প্রতি বছর জেনারেল সিটিজেন এবং সিনিয়র সিটিজেনের জন্য। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে 6.70% থেকে 7.05% প্রতি বছর জেনারেল সিটিজেন এবং যে সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য। তাহলে এসবিআই ব্যাংকের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদেরকে একটু বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও আপনার কিছু স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো রয়েছে আরবিআই রেগুলেটেড, সেগুলোর ক্ষেত্রে যদি দেখেন সেখানে রিটার্ন রেটটা অনেক বেশি। যেমন জেনারেল পাবলিক যেগুলো আছে, রেটস ক্যান রেঞ্জ ফ্রম 5.75% থেকে 9.00%। আচ্ছা, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন রেটস ক্যান রেঞ্জ ফ্রম 6.25% থেকে 9.10%, ডিপেন্ডিং অন দ্য টেনিওর অফ দ্য ব্যাংক। আচ্ছা, স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, ব্যাংক স্পেসিফিক রেটস। তো স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো রয়েছে সেখানে যে আপনার যে ইন্টারেস্ট রেট সেটা একটু বেশি পাবেন অন্যান্য যে ব্যাংক, সরকারি ব্যাংক যেগুলো রয়েছে সেখান তার থেকে। তাহলে একটা সামারি করে দিই পুরো ভিডিওটা তো দেখলেন। এবার এখান থেকে বলে রাখি, এবার এটা আপনার নিজস্ব প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, নিজেরা সবার জন্য সবকিছু সুইটেবল নয়। যেমন ধরুন আমি মনে হয় যে একটা মডারেট রিস্ক আমি নিতে পারবো, হ্যাঁ, এবং সাথে আমার চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমার এসআইপি অবশ্যই বেটার, কারণ রিস্ক থাকবে তবে আমরা রিটার্ন সব কিছুতেই, যেখানে মুনাফা একটু বেশি আছে সেখানে রিস্ক অবশ্যই একটু বেশি থাকবে। তবুও যদি আপনি একটু ভালো কোনো ব্রোকার বা কারোর থ্রু দিয়ে যদি করেন তাহলে হয়তো আপনার যে ভয় বা যে রিস্ক আপনি যেটা বলছেন সেটা অনেকটাই কমবে। আর অপরদিকে ফিক্সড ডিপোজিট যদি বলি, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমার হচ্ছে কি, আমি ড্রব্যাক একটাই পেয়েছি যে এখানে রেটটা আমার ফিক্সড 7%, এবং সেটাকে যদি আমি এই যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট যেভাবে বাড়ছে প্রতি বছর, যদি আমি 6% বা আরো কম 5% করে যদি ধরি আমি, তাহলে আমার যে রিটার্ন যেটা পাচ্ছি 10 বছর পর সেটার টোটাল যে ভ্যালিউ সেটা কি থাকছে। 5% হারে যদি আমাদের এখন ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি যদি ঘটে, তাহলে 10 বছর পর আমার যে অ্যামাউন্টটা আমি পাচ্ছি এফডি করার পর, তো তার অ্যামাউন্ট এক্সাক্ট অ্যামাউন্ট কি থাকছে সেটা একটা ভাববার বিষয় আছে। অপরদিকে এসআইপি যদি করি, এসআইপির ক্ষেত্রে আমি বললাম কি না 12% হারে প্রতি বছর এটা আপনি মিনিমাম পাবেন, 12% হারে। এবার যদি কোম্পানি সেরকম ভালো হয় আপনি এর থেকে আরো বেশিও পেতে পারেন। আর এসআইপি ক্ষেত্রে আর কি বললাম, যে আপনি কোনো রকম পেনাল্টি ছাড়াই আপনাকে শুধুমাত্র ক্যাপিটাল গেন ট্যাক্স এটা আপনাকে পেড করতে হচ্ছে, আর তাছাড়া কিছু লাগবে না, এবং আপনি মার্কেট থেকে যে কোনো মুভমেন্টে আপনি টাকাটা তুলে নিতে পারেন, এবং রিটার্ন সমেত, অবশ্যই রিটার্ন সমেত, আপনি যে মূল টাকা সেটা নয়, আপনি রিটার্ন যেটা পাচ্ছেন সেটা সমেত আপনি মার্কেটে তুলে নিতে পারেন। কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনার ম্যাচুরিটির আগে আপনি টাকা তুলতে পারবেন না, নিজের যে অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন সেটা। আর তাছাড়াও আপনি যদি তুলেন তাহলে আপনার উপরে পেনাল্টি চার্জ করা হবে, এটা হচ্ছে এফডির ক্ষেত্রে বেড়ে যাবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরো ভিডিও আসবে যেগুলো হয়তো আপনাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা হেল্পফুল হবে।
ধন্যবাদ।